আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ঘোষিত তফসিল অনুযায়ী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত দিন আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে ধরে নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দলটির প্রার্থীর নাম জানা যাবে। রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির পক্ষ থেকে ২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। অপরদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এলডিপির সভাপতি অলি আহমেদের মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় ঐক্য। তবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থীর জয় প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে। কারণ সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধানের কারণে সংসদ সদস্যের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শিউলি শবনম। কথা বলবো তার সঙ্গে। শিউলি, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীকে কি মনোনয়নপত্র জমা দানের আগে অন্যান্য স্থান থেকে পদত্যাগ করতে হয় কিনা এ বিষয়ে আমাদের জানাবেন, আর সরকারি দলের পক্ষ থেকে কখন মনোনয়নপত্র জমা দিতে আসতে পারেন বিস্তারিত জানাবেন। সুমনা, আপনি জানেন আজকে আসলে একটি গুরুত্বপূর্ণ দিন। প্রথমত হচ্ছে আজকে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এবং দ্বিতীয় যে কারণটি সেটি হলো রাষ্ট্রপতি নির্বাচনে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর এবার আসলে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার দিকে আগাচ্ছে মূলত। এবং আপনি জানেন আজকে যেহেতু রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল, এবং এরই মধ্যে কিছুক্ষণ আগে ১১ দলীয় জোটের পক্ষ থেকে অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে রাষ্ট্রপতি পদে। এবং বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলামের নাম আমরা শুনতে পেয়েছি। তবে আমরা যেটা জানতে পেরেছি যে একটি স্থায়ী কমিটির বৈঠক আছে, সেই বৈঠকের পর মূলত তাদের যে দলীয় সিদ্ধান্ত রাষ্ট্রপতি পদে কার নাম আসবে সেই নামটা ঘোষণা করা হবে। তবে এর মধ্যে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি যে প্রশ্নটি করেছেন মূলত, যে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তাকে দলীয় পদ থেকে অথবা অন্য কোনো পদ থেকে তার পদ প্রত্যাহার করে পদত্যাগ করে তারপর কি রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিতে হবে কিনা, অর্থাৎ এমন কোনো শর্ত আছে কিনা। আপনাকে যদি একটু বলি যে সাংবিধানিক ধারা অনুযায়ী এরকম কোনো শর্ত নেই। সেখানে যেটা বলা আছে আসলে মূলত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দেওয়ার জন্য ৪৮ অনুচ্ছেদে যে বিধান আছে সেটা যদি আমি আপনাকে একটু ব্যাখ্যা করি, সেক্ষেত্রে রাষ্ট্রপতি পদের যোগ্যতা হিসেবে নির্ধারণ করা হয়েছে ৩৫ বছর বয়স একজন প্রার্থীর থাকতে হবে, তাকে সংসদ সদস্য পদে নির্বাচন করার যোগ্যতা থাকতে হবে, এবং ইতোপূর্বে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ থেকে অপসারিত না হওয়ার বিষয়গুলো থাকতে হবে। অর্থাৎ সেখানে দলীয় পদ থেকে, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিএনপির মহাসচিব পদে আছেন এবং তিনি সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীও আছেন, অর্থাৎ এইসব পদ থেকে তাকে আগে পদত্যাগ করে তারপর রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিতে হবে, এরকম কোনো শর্ত নেই সাংবিধানিকভাবে। তবে তিনি চাইলে পদত্যাগ করে তারপর মনোনয়নপত্র জমা দিতে পারেন। তবে এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটা হলো যদি তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন সেক্ষেত্রে তিনি আসলে এইসব পদ থেকে, অর্থাৎ তিনি দলীয় পদে যে মহাসচিব পদে আছেন সে পদ থেকে পদত্যাগ করবেন, এবং নির্দলীয় রাষ্ট্রপতি হিসেবে তিনি সাংবিধানিক এই পদটি গ্রহণ করার জন্য তিনি সেক্ষেত্রে মন্ত্রিত্ব পদ থেকে নিজেকে অব্যাহতি নেবেন, অর্থাৎ পদত্যাগ করবেন। এই বিষয়গুলো তার পরবর্তীতে আসবে। অর্থাৎ এখন পর্যন্ত যে পরিস্থিতি, সাংবিধানিক যে ধারা, সেখানে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য তাকে আসলে সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই, তার মন্ত্রিত্ব পদ পদত্যাগ করতে হবে। তবে এবং আপনি জানেন আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এবং এরপর ১৬ তারিখ এই মনোনয়নপত্রের উপর যাচাই বাছাই করা হবে, এবং ১৮ তারিখ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রয়েছে। এবং সুমনা, আপনি নিশ্চয়ই জানেন যে যদি একাধিক প্রার্থী হয় সেক্ষেত্রে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে, সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন হবে, এবং এই নির্বাচনটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, যেহেতু দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আসলে এরকম প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন হতে যাচ্ছে, যেহেতু ১১ দলীয় জোটের পক্ষ থেকে একজন প্রার্থী দেওয়া হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে। নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী শিউলি শবনম।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দল। সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক ও সম্ভাবনা নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয় বলে জানা গেছে। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন বিজনেস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এক্সিলারেট এনার্জির চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস চেম্বার অফ কমার্সের দক্ষিণ এশিয়ার সভাপতি অতুল কেশব। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও নিশা দেশার মতো কূটনীতিক ও বিজনেস কাউন্সিল সদস্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন। সরকার অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করায় এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে অন্তর্বর্তী সরকার অত্যাবশ্যকীয় ওষুধের যে তালিকা ও মূল্য নির্ধারণ করেছিল তা যথাযথ নিয়ম মেনে হয়নি বলে জানান বিশ্লেষকরা। তারা বলছেন, এখন প্রয়োজন জনগণের স্বার্থে ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে নতুন দাম নির্ধারণ করার। জনস্বাস্থ্য বিবেচনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ১৯৯৪ সালের আদেশে দেশে উৎপাদিত মোট ১১৭টি অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নির্ধারণ করে দিয়েছিল। এই ওষুধগুলো বিভিন্ন সংক্রামক রোগ, পরিপাকতন্ত্র, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্নায়ুরোগ ও মানসিক স্বাস্থ্যসহ আরও অনেক কারণে ব্যবহার হয়। পরবর্তীতে ধাপে ধাপে এই তালিকা বড় হয়ে সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মোট ওষুধের সংখ্যা দাঁড়ায় ২৯৫টিতে। কিন্তু বর্তমান নির্বাচিত সরকার আসার পর গত ৩ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদিত হয়। ওষুধের মূল্য নির্ধারণে গঠিত টাস্ক ফোর্স কমিটির সদস্য জানান, ৯০-এর দশকে ওষুধের উৎপাদন মূল্যের সঙ্গে বর্তমান সময়ের উৎপাদন ব্যয়ের অনেক পার্থক্য রয়েছে। ফলে যারা শুধুমাত্র ১১৭টি ওষুধ তৈরি করত তারা বাজারে টিকে থাকতে পারেনি। দেখেন যে 2016 বা 17 সালের পর থেকে আর টোটালি কিন্তু কোনো প্রাইস রিভিউ হয়নি। ফলে অনেকেই কিন্তু এই প্রোডাক্টগুলো যারা তৈরি করে তারা তাদের ন্যায্য প্রাইসটা পায় না এবং তারা আসলে প্রোডাকশন করতে গিয়ে লসের সম্মুখীন হয়। কিন্তু যারা আরও বেশি প্রোডাক্ট তৈরি করে তারা ক্রস সাবসিডাইজ দিয়ে এই প্রোডাক্টগুলো কেউ তৈরি করে। এগুলো দেখেন যে 117টা ক্যাটাগরি বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু এখন বাজারে পাবেন না। মূল্য নির্ধারণের আগে আরও আলোচনার প্রয়োজন ছিল বলে জানান তিনি। বাদ দেওয়াতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে পুরোটাই বাদ গেছে। পুরোটাই বাদ গিয়ে যেটা হতো সেটা হচ্ছে যে হ্যাঁ, ওই জিনিসটা আবার যদি একটা রিভিউ সুযোগ থাকতো যে না হ্যাঁ এটা হয়তো ওষুধ কোম্পানি বা সংশ্লিষ্ট যারা আছে তারা হয়তো এটাকে পুরোপুরি এটাকে চাচ্ছে না, তো সেটা একটা রিভিউ হতে পারত। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই মূল্য নির্ধারণে বিদ্যমান আইন মানা হয়নি বলে জানান এই জনস্বাস্থ্য বিশ্লেষক। বিদ্যমান আইন অনুযায়ী একটা কমিটি, উপদেষ্টা কমিটি থাকে, সেই কমিটির মাধ্যমে ওষুধের মূল্য নির্ধারণের একটা প্রক্রিয়া হওয়ার কথা, যেটার সঙ্গে ডিজিডিএ জড়িত থাকে এবং ওষুধের সকল অংশীজনকে, ওষুধ উৎপাদন, বিপণন ইত্যাদি সকল অংশীজনকেই ওই টাস্কফোর্সের আওতায় আনা দরকার ছিল, সেটা তারা করেনি। তবে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল হলেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৯৯৪ সালের আদেশে প্রণীত অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং সেসব ওষুধের সরকারি মূল্য নির্ধারণ ব্যবস্থা আগের মতো বহাল থাকবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। পটুয়াখালীর 3টি তাপবিদ্যুৎ কেন্দ্রের 2টি থেকে নিয়মিত উৎপাদন হচ্ছে প্রায় ২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ। এরপরও লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিনিয়ত উৎপাদন হচ্ছে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ। একই ইউনিয়নের পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন হচ্ছে ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ। তারপরও দেওয়া হচ্ছে ঘন ঘন লোডশেডিং। বিশেষ করে গ্রামাঞ্চলে ৮ থেকে ১০ বার যাওয়া আসা করে বিদ্যুৎ। প্রতিদিন কমপক্ষে ৭-৮ বার বিদ্যুৎ চলে যায় এবং বিদ্যুৎ গেলে একবারে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর আসে, কিছুক্ষণ পর আসে আবার দেখা যায় 2-1 মিনিট বাড়ি দিয়ে আবার চলে যায়। ঘন্টার পর ঘন্টায় রাইতে 5 বার 6 বার যায়। কারেন্টের তো খুব সমস্যা, মানে আমাদের দেশে বিদ্যুৎ হয়
কিন্তু আমরা কারেন্ট পাই না। আমাদের অনেক দোকানদারিতে কষ্ট, কোলাপান লেখাপড়ি করতে কষ্ট। আমাদের জায়গায় বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু আমরাই কারেন্ট পাইতেছি না। সন্ধ্যার সময় একটু কাস্টমার আসলে আমরা একটু বিক্রি করতে পারি, আমাদের একটু বেচা কেনা হয়। সেই সময় কারেন্ট থাকে না। গরমের ঠেলায় কাম করতে পারি না, কিছু না, করোনাটা হয়ে গেছে। দুইটা তাপ বিদ্যুৎ নির্মাণ হয়েছে, কিন্তু তারপরও কোনো সুরাহা নাই। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিদ্যুৎ সংশ্লিষ্ট কেউ। বিদ্যুৎ উৎপাদনের এ জেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা সকলের। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং পরিচালনা অনেক আগে থেকেই মৃত্যু ফাঁদে পরিণত হয়। এজন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না করা, দক্ষ অপারেটর না থাকা এবং পর্যাপ্ত তদারকির অভাবকে দায়ী করা হচ্ছে। গত 10 বছরে অন্তত 19 জন পর্যটক আহত এবং সবশেষ গত মাসে এক পর্যটক প্রাণ হারান। আকাশে উড়ে নীল জলরাশি দেখার স্বপ্ন পূরণ হয়নি খুলনার অক্ষর সৌভিক রায়ের। গত 1 আগস্ট কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে সাগরে ছিটকে পড়ে মৃত্যু হয় তার। ওই ঘটনার পর থেকে সৈকতে প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ রয়েছে। পর্যটকরা আসে এবং আনন্দের ছলে তারা নিজেকে না বুঝে তারা প্যারাসেইলিংয়ে উঠতেছে প্রতিনিয়ত। যদি আবার কক্সবাজারে প্যারাসেইলিংয়ের যারা যাত্রা শুরু করতে হয়, আমার মনে হয় প্যারাসেইলিংকে যাতে যথোপযুক্ত আধুনিক প্রযুক্তি নির্ভর, আধুনিক ইকুইপমেন্ট নির্ভর প্যারাসেইলিং করা যায়, সেটা যাতে জোর দেওয়া হয়। এবং প্যারাসেইলিং হবে এটা যাতে বজায় রেখে, সমস্ত নিয়মকানুন যাতে বজায় রেখে প্যারাসেইলিং শুরু করা যায়। দীর্ঘদিন ধরে সৈকতে প্যারাসেইলিং পরিচালনা করা হলেও ছিল না প্রশাসনের কোনো অনুমতি। উল্টো নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হতো না। দক্ষ অপারেটর ও নিরাপত্তা সরঞ্জামের পাশাপাশি ছিল না পর্যাপ্ত নজরদারি। এমন অব্যবস্থাপনার দায় প্রশাসন এড়াতে পারে না বলে মনে করছেন পর্যটক ও সচেতন মহল। যারা প্যারাসেইলিং পরিচালনা করে তাদের নিয়ম ঠিক আছে কিনা, এটা অবশ্যই প্রশাসনকে খতিয়ে দেখতে হবে। তাদের যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা করে সে পর্যাপ্ত পরিমাণ তাদের রেস্কিউ কোনো যন্ত্রপাতি আছে কিনা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা দরকার। যে নজরদারি রেখে যদি কাজ করা হয়, আমার মনে হয় এই প্যারাসেইলিং কক্সবাজারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্যারাসেইলিং পরিচালনার আগে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জানান ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। প্রপার চ্যানেলে আসলে অবশ্যই সুন্দর জিনিস, আর প্রপার সেফটি সিকিউরিটি মেনটেন না করলে তো দুর্ঘটনা ঘটবেই। তা আমি মনে করি প্রপার প্রিকশন নিয়েই যে কোনো ব্যবস্থা চালু হওয়া উচিত। তথ্য বলছে গত 10 বছরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন অন্তত 19 পর্যটক। আল্লাহ তুমি বাঁচাই দাও। আল্লাহ। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পটুয়াখালীতে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বৈরী আবহাওয়ায় সম্ভাব্য দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে সাগরে মাছ ধরার ট্রলার ও বাণিজ্যিক নৌযান পাঠানো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বরগুনার পাথরঘাটা কোস্টগার্ড। আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। খাগড়াছড়িতে 24টি গুইসাপ সহ একজন নারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা গুইসাপের মধ্যে 14টি মৃত ও 10টি জীবিত। বন বিভাগ জানায় বুধবার রাতে একটি টহল দল অভিযান চালিয়ে 5টি বস্তায় গুইসাপগুলো উদ্ধার করে। জীবিত গুইসাপগুলো উদ্ধারের পর আলুটিলার গহীন অরণ্যে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়। আটক নারীর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বন বিভাগ জানিয়েছে বন্যপ্রাণী পাচার ও অবৈধভাবে শিকার বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার কৃষ্ণ সাগরীয় বন্দর নভরোসিস্কে এবং নৌঘাঁটিতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে এক শিশু সহ 3 জন নিহত এবং আরও 24 জন আহত হন। ইউক্রেনের হামলায় রাশিয়ার 2টি বড় শস্য রপ্তানি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়।
বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয় রাতভর বন্দরটিতে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই বুধবার শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ড্রোনের ব্যাপক হামলায় বন্দরের আশপাশের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয় এবং পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। রুশ নৌঘাঁটিতে হামলা চালাতে কিয়েভ রকেট, জেট ও নৌ ড্রোন ব্যবহার করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এ বিষয়ে রাশিয়া কোনো মন্তব্য করেনি। Service says it struck a naval base with drones and missiles in the attacks on Wednesday, including an হরমুজ প্রণালী আবার খুলে দেয়া নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র ইরান নতুন নতুন দাবি তুলছে। এতে ইরানের সঙ্গে 5 মাস ধরে চলা যুদ্ধ অবসানে বড় পরিসরে কোনো চুক্তি হবে কিনা তা নিয়ে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে। কখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন হরমুজ, আবার পরক্ষণে ইরান বলছে গুরুত্বপূর্ণ এই নৌপথ কখনোই আগের অবস্থায় ফিরবে না, নিয়ন্ত্রণও রয়েছে তেহরানের হাতে। যুক্তরাষ্ট্র বলছে তারা সরাসরি আলোচনায় অংশ নিচ্ছে, তবে ইরানের দাবি তারা শুধু ওমানের সঙ্গেই সরাসরি আলোচনা করছে। ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ জলপথের ব্যবস্থাপনার কাজটি ওমানের সঙ্গেই যৌথভাবে করার প্রস্তাব দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সব শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী কিছুতেই পুনরায় খোলা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। এর জন্য সমঝোতা অনুযায়ী চিরতরে যুদ্ধ বন্ধ ও অবরোধ তুলে নিতে হবে যুক্তরাষ্ট্রকে। এছাড়া ফেরত দিতে হবে ইরানের জব্দকৃত সম্পদ, পাশাপাশি পুরো অঞ্চলেই যুদ্ধবিরতি কার্যকরের নিশ্চয়তা দিতে হবে ওয়াশিংটনকে। এমন উত্তেজনার মধ্যে বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালী সংক্রান্ত সংকটের সমাধান না হওয়া পর্যন্ত দুদেশের মধ্যে বড় পরিসরে শান্তি আলোচনা আবারও শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, নির্বাচন কমিশনে এইমাত্র বর্তমানে বক্তব্য রাখছেন নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই বিষয়ে আজকে সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা এবং বিস্তারিত কথা বলবেন 11 দলীয় জোটের সম্মানিত সমন্বয়ক, যিনি রাজপথে সর্বোচ্চ জায়গায় পরিশ্রম করে যাচ্ছেন এবং যাকে কক্সবাজারে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে জনতার এমপি জনাব হামিদুর রহমান আজাদ। ধন্যবাদ পাটোয়ারি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের 11 দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সদস্য এবং নারীর সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ সহ 7 জন সংসদ সদস্য এখানে উপস্থিত আছেন। আজকে আমরা কেন এসেছিলাম, আমার এনসিবির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরেছেন বিষয়বস্তু। তো উপস্থিত যারা আছেন, আমি তো ইতিমধ্যে বলেছি, নেতৃবৃন্দের মধ্যে সবাইকে আপনারা চিনেন। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিবির প্রতিনিধিত্ব করছে এবং মাওলানা জালালউদ্দিন সাহেব বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, উনি আছেন। লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান আছেন। এরপরে আমাদের সাথে জামায়াত ইসলামের ঢাকা মহানগরী আমির, উনি চাঁপাইনবাবগঞ্জ থেকেই সদর আসন থেকে নির্বাচিত, নুরুল ইসলাম বুলবুল। এলডিপির কর্নেল আলী সাহেব, যিনি আমাদের প্রার্থী, ওনার সুযোগ্য সন্তান। নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলছে আমাকে কক্সবাজার হারানো হয়েছে, ওনাকেও চন্দনায় চট্টগ্রামের থেকে হারানো হয়েছে। পার্টির অ্যাডভোকেট আব্দুল্লাহ মামুন রানা, জাকবার রাশেদ প্রধান মুখপাত্র সহসভাপতি, এরপরে খেলাফত আন্দোলন মাওলানা মুফতি ফখরুল ইসলাম এখানে উপস্থিত আছেন, উনি মহাসচিব। এরপরে আমাদের মাঝে নেজাম ইসলামী পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজিদ আতাহারি, এরপরে সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টি থেকে 11 দলের মনোনীত প্রার্থী হিসাবে
যিনি নারায়ণগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত, এবং এই প্রার্থীর সমর্থক যিনি প্রার্থীকে সমর্থন করেছেন আলামিন এমপি, ডাক্তার মাহমুদা মিতু নারী আসনের, নীলুপা আমাদের নাজমুন নাহার নীলুপা উনি নারী আসন সংসদ সদস্য, মানতিয়া মমতাজ নারী আসন সংসদ সদস্য, কামাল হোসেন ঢাকা 5 থেকে নির্বাচিত, কর্নেল আব্দুল বাতেন ঢাকা 16 থেকে নির্বাচিত, এরপরে জয়নুল আবেদিন ঢাকা 4 উনিও সংসদ সদস্য, এবার হাফেজ রাশিদুল ইসলাম উনি শেরপুর থেকে নির্বাচিত। এভাবে সংসদ সদস্য এবং নারী আসন সংসদ সদস্য, তার সাথে আছে 11 দলীয় নেতৃবৃন্দ। তো সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে তফসিল অনুযায়ী নমনীয় পেপার দাখিল করেছি। মাননীয় চিফ ইলেকশন কমিশনার আমাদের এই নমিনেশন পেপার গ্রহণ করেছেন। আমরা প্রতিনিধি দল সবাই একসাথেই ওনার কনফারেন্স রুমে গিয়েই আমরা দাখিল করেছি। আমাদের এই মনোনীত প্রার্থী 11 দলের পক্ষ থেকে ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, উনি বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। ওনার এই প্রস্তাবের এই মনোনয়নের ফরমের প্রস্তাবক হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান এমপি, মাননীয় বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, আর নাগরিক পার্টির আলামিন সমর্থক। আমরা ফরমে যায় ওনারা চেয়েছেন সকল তথ্য উপাত্ত সুনিপুণভাবে বিশুদ্ধভাবে আমরা লিখিতভাবে পূরণ করেছি, আজকে জমা প্রদান করেছি। তার সাথে ওনারা 3 জনের প্রার্থী, প্রস্তাবক, সমর্থকের এনআইডি কার্ডের কপি জমা নিয়েছেন। এছাড়া অন্য কোনো ডকুমেন্ট আইনে বর্ণনা নাই, ওনাদের ইস্যুকৃত নির্দেশিকাও নাই। যতটুক আছে ফুলফিল করে আমরা এটা জমা দিয়েছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের প্রার্থী ব্যালিড প্রার্থী হিসেবে যথাযথ যাচাই যেদিন হবে 16 তারিখ যাচাই পর্বে তিনি ব্যালিড প্রার্থী হিসাবে, যোগ্য প্রার্থী হিসাবে মনোনীত হবেন, আমরা এই প্রত্যাশা রাখছি। আর এই নির্বাচনটা নিয়ে অনেকের এই কিউরিওসিটি আছে। ইতিমধ্যে পুরো জাতির মধ্যে এটা একটা আলোচিত বিষয়। কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সরকার এবং সংসদের মেজরিটি থাকলে, মেজরিটি টোটাল মেজরিটি থাকলে সাধারণত সরকারি দলেরই একক প্রার্থী থাকে, এখানে প্রতিনিধিত্ব হয় না। একটি মাত্র ইতিহাস বা রেকর্ড আছে 1991 সালের, যখন সংসদের মেজরিটি ছিল না কারো এককভাবে, জামাত ইসলামীর সমর্থনে 142 জন সম্ভবত বিএনপির সংসদ সদস্য ছিল। পরে নারী আসন যোগ হয়েছে, সেখানেও দেখা গেছে যে এককভাবে প্রেসিডেন্ট প্রার্থী বিজয় করার মতো সংসদ সদস্য বা ভোটার বিএনপির ছিল না। সে সময় বাংলাদেশ আওয়ামী লীগ সংসদে বিরোধী দল ছিল, তারা একজন প্রার্থী দিয়েছিলেন বদরুল হায়দার চৌধুরী, যার নাম আপনারা জানেন। দর্শক, নির্বাচন কমিশন থেকে 11 দলীয় জোটের পক্ষ থেকে বক্তৃতা শুনছিলাম। এবার চলে যাচ্ছি খেলার খবরে। ডারউইনে নিজেদের সামর্থ্য দেখালেন বাংলাদেশের পেসাররা। সিরিজের প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র 198 রানে অল আউট হয়েছে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে 12 রান। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা, তবে সুবিধা করতে পারেনি শক্তিশালী অজি ব্যাটিং লাইন আপ। টাইগার পেসার হাসান মাহমুদ করেন ক্যারিয়াসের বোলিং। 55 রানে 6 উইকেটে শিকার করেন তিনি। টেস্টে এটি বাংলাদেশের পেসারদের তৃতীয় সেরা বোলিং। তাকে যোগ্য সঙ্গ দেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। 2টি করে উইকেট নেন তাসকিন ও ইবাদত। টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে 10 উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।